আসসালামু আলাইকুম। এক্সেলেন্স লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। ঈদ উল আজহা উপলক্ষে আমরা এক্সেলেন্স লার্নিং কোচিং সেন্টারে প্রি ক্লাস নিচ্ছি। আমরা ক্লাস নবম দশম শ্রেণীর রাসায়নিক বন্ধনের অধ্যায় নাম্বার 5 আমরা এই রাসায়নিক বন্ধন সম্পর্কে আজকে আলোচনা করব। তো রাসায়নিক বন্ধনটা আসলে কি? রাসায়নিক বন্ধনটা আসলে কি সেটা যদি আমরা জানি, সেটা হচ্ছে তার সংজ্ঞা হচ্ছে দুইটা পরমাণু মধ্যে যে বন্ধন সৃষ্টি হয় তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। তাহলে আমি কয়টা পরমাণু? দুইটি। আমি মনে করলাম এখানে হাইড্রোজেন দিলাম একটা, হাইড্রোজেন হাইড্রোজেন H2। তাহলে হাইড্রোজেন এখানে কয়টা আছে? হাইড্রোজেন আছে দুইটা। কিভাবে সৃষ্টি হয়েছে? কারণ একটা হাইড্রোজেনের সাথে আর একটা হাইড্রোজেন কি করলো? একটা বন্ধন দিয়ে কি করলো? তাদের যোগ অণুটা গঠন করলো। তাহলে যে বন্ধন দ্বারা এই অণু গঠিত হয়েছে সেই বন্ধনকে বলা হয় রাসায়নিক বন্ধন। তো আমরা রাসায়নিক বন্ধন চিনলাম। তাহলে আমি আবারও সংজ্ঞাটা বলি, দুইটা পরমাণু মধ্যে যে বন্ধন সৃষ্টি করে সেটা হচ্ছে তার রাসায়নিক বন্ধন। আচ্ছা, রাসায়নিক বন্ধন বুঝলাম। এখন আমি যদি দেখি অক্সিজেন, অক্সিজেনের O2, তাহলে অক্সিজেনের মধ্যে দুইটা অক্সিজেন মানে কয়টা বন্ধন থাকবে? এই অক্সিজেনের মধ্যে দুইটা বন্ধন সৃষ্টি করে আর একটা অক্সিজেন যুক্ত হয়। এই দুইটা বন্ধন যে সৃষ্টি হলো সেটা তার রাসায়নিক বন্ধন। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এই বন্ধনটা কিভাবে আসছে। সেই ক্ষেত্রে আমরা বিস্তারিত রাসায়নিক বন্ধন যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন বোঝা যাবে বন্ধনটা কিভাবে আসছে, সেখানে ব্যাখ্যামূলক আলোচনা করা হবে। তো একটা কথা জেনে রাখি, আমরা যার যোজনী যত, আমরা এখানে একটু লিখি যার যোজনী যত তার বন্ধন হবে তত। সেক্ষেত্রে আমরা যোজনী মনে রাখতে হবে। তো এখানে দেখলাম যে হাইড্রোজেনের যোজনী 1, এই জন্য একটা হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেনের একটা বন্ধন দিয়ে সৃষ্টি হয়েছে। অক্সিজেনের যোজনী 2, এই জন্য অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন দুইটা বন্ধন নিয়ে সৃষ্টি হয়েছে। আমি যদি আরো কিছু উদাহরণ দেখাই, তাহলে আমি যদি একটু সামনে আরেকটা উদাহরণ দেখাই, তাহলে নাইট্রোজেন দেখি। নাইট্রোজেন, তো নাইট্রোজেনের যোজনী কত? 3। তাহলে এর মানে দুইটা নাইট্রোজেনের মধ্যে কয়টা বন্ধন থাকবে? 3টা। আশা করি রাসায়নিক বন্ধন বুঝে গেছে। তো রাসায়নিক বন্ধন কত প্রকার সেটা আমাকে জানতে হবে। রাসায়নিক বন্ধন কত প্রকার? আমরা রাসায়নিক বন্ধন কে 3 ভাগে ভাগ করা হয়। কিভাবে? 3 ভাগে ভাগ করা হয়। 1, আয়নিক বন্ধন। 2, সমযোজী বন্ধন। 3, দাতব বন্ধন। তো রাসায়নিক বন্ধন মূলত 3টা বন্ধন নিয়ে গঠিত। এক হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর হচ্ছে দাতব বন্ধন। তো তোমাদের জন্য সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। মাস্ট বি এখান থেকে প্রশ্ন আসবে, এই দুইটা বন্ধন থেকে, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন থেকে প্রতি বছরে এসএসসি পরীক্ষার মধ্যে এই দুইটা বন্ধন থেকে একটা প্রশ্ন থাকে। তো আমি আয়নিক বন্ধনটা কাকে বলে বা কি সেটা আমার জানতে হবে, সমযোজী বন্ধন কাকে বলে সেটা আমার জানতে হবে, দাতব বন্ধন কাকে বলে সেটা আমার জানতে হবে। তো আমরা আয়নিক বন্ধন মূলত কি নিয়ে গঠিত হয় সেটা আগে জানি। আয়নিক বন্ধন মূলত ধাতু প্লাস অধাতু নিয়ে গঠিত হয়। ধাতু প্লাস অধাতু নিয়ে গঠিত। সমযোজী বন্ধন কি নিয়ে গঠিত হয়? সমযোজী বন্ধন গঠিত হয় অধাতু প্লাস অধাতু। আর দাতব বন্ধন শুধু ধাতু প্লাস ধাতু, মানে ধাতু আর ধাতু নিয়ে গঠিত হয়। তো সেক্ষেত্রে আমার মৌলগুলা কোনটা ধাতু কোনটা অধাতু সেটাও আমার জানতে হবে। তো ধাতু আর অধাতু কিভাবে জানবো সেটা আমি পরবর্তী একটা ক্লাসে বলে দেব। তো আগে দেখি ধাতু এবং অধাতু কিভাবে বন্ধনটা গঠন করে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। তো ধাতু অধাতু কিভাবে বন্ধন গঠন করে? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। তো ধাতু অধাতু যখন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কি করে তাদের বন্ধনটা গঠিত হয়। কারণ কে ইলেকট্রন আদান করে কে ইলেকট্রন প্রদান করে সেটা আমার জানতে হবে। তো আমরা জানি ধাতুরা ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ধাতু ইলেকট্রন কি করে? ইলেকট্রন ত্যাগ করে।
আর অধাতু ইলেকট্রন কি করে? ইলেকট্রন গ্রহণ করে। ত্যাগ এবং গ্রহণের ফলে যে বন্ধনটা সৃষ্টি হয় সেই বন্ধনটাকে বলা হয় আয়নিক বন্ধন। তো আমরা পরবর্তী ব্যাখ্যামূলক আলোচনা করতেছি। আমি একটু যাই এদিকে। সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন গঠিত হয় অধাতু প্লাস অধাতু। তো অধাতু আর অধাতু কিভাবে বন্ধনটা গঠিত হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন শেয়ার এর মাধ্যমে। তো এদের কোনো ধনাত্মক বা ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়নি। আচ্ছা, একটু এখানে বলে রাখি, যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করার পর ধনাত্মক আয়ন সৃষ্টি হয়। ধনাত্মক আয়ন সৃষ্টি হয়। আর যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন ঋণাত্মক আয়ন সৃষ্টি হবে। আয়ন সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে সমযোজী বন্ধনের ক্ষেত্রে এই ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টি হয় না। তো আমরা একটু দেখি। তো আমার প্রথমে ধাতু আর অধাতু ব্যাখ্যা করতে গেলে আমার জানতে হবে যোজনী। কি জানতে হবে? যোজনী কাকে বলে বা যোজনী কি জিনিসটা সেটা আমাকে জানতে হবে। তো আমি একটু যোজনী সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, যোজনী কাকে বলে? যোজনী বা যুজ্যতা এটা দুইটা একই শব্দ। যোজনী বা যুজ্যতা। তো যোজনী কাকে বলে আমরা যদি উত্তর বলি, উত্তরে আসবে দুইটা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা। দুইটা পরমাণু, একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে যুক্ত হওয়ার যে ক্ষমতা তাকে কি বলা হয়? যোজনী বলা হয়। যেমন এই যে আমি বললাম এখানে বললাম যে অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা। তাহলে একটা অক্সিজেনের সাথে আরেকটা অক্সিজেন এই যে কিভাবে যুক্ত হবে? যেভাবে যুক্ত হয় সেটা তার যোজনী, মানে যেভাবে যুক্ত হবে সেটা তার যোজনী। অক্সিজেনের কথা বই, এর মানে কি করে? দুইটা ইলেকট্রনের মাধ্যমে, দুইটা ইলেকট্রন যেহেতু সমযোজী এটা অণু, দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এদের কি হয়? বন্ধন সৃষ্টি করে। সুতরাং তাদের যোজনী কত হয়? 2। যোজনী কত প্রকার আগে দেখি। যোজনীকে 4টা ভাগে ভাগ করা হয়। কি কি সেটা আমরা দেখি। যোজনী 4টা ভাগে ভাগ করে। এক হচ্ছে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী। 2 হচ্ছে সর্বোচ্চ যোজনী। 3 হচ্ছে সক্রিয় যোজনী। 4 হচ্ছে সুপ্ত যোজনী। আচ্ছা, পরিবর্তনশীল যোজনী কাকে বলে? এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সৃজনশীল সিকিউর জন্য এই পরিবর্তনশীল যোজনী, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। এমসিকিউর জন্য এই দুইটা এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এটা সৃজনশীলের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, পরিবর্তনশীল যোজনী কাকে বলে? আচ্ছা, নামটা উচ্চারণ করলে বোঝা যায় পরিবর্তন। পরিবর্তন মানে যে মূলের যোজনী যদি পরিবর্তন হয়, কোন একটা মূলের যোজনী যদি পরিবর্তন হয় সেটাই পরিবর্তনশীল যোজনী। তো আমরা যদি সুন্দরভাবে বলি, কোন একটা মূলের একাধিক যোজনী বিদ্যমান থাকে তাকে বলা হয় ওই মূলের পরিবর্তনশীল যোজনী। তো আমরা যেমন উদাহরণ দিতে পারি সালফারের 2 4 6, এর মানে সালফারের যোজনী কয়টা? এখানে 3টা। সুতরাং সালফার কি একটা পরিবর্তনশীল যোজনী। তো কিভাবে এই সালফারের যোজনী 2 4 6 হইছে সেক্ষেত্রে আমরা একটু বের করি। পরিবর্তনশীল যোজনী কিভাবে বের করা হয় সেটা আমি একটু নিয়ম দেখাচ্ছি। পরিবর্তনশীল যোজনী বের করতে হবে উত্তেজিত অবস্থায় মৌলকে ইলেকট্রোবিন্যাস করে। তো উত্তেজিত অবস্থায় কিভাবে মৌলকে ইলেকট্রোবিন্যাস করবে বা করব আমরা, সেক্ষেত্রে আমার কি করতে হবে? পি অরবিটালকে কয়টা ভাগে ভাগ করতে হয়, ডি অরবিটালকে কয়টা ভাগে ভাগ করতে হয় সেটা আবার জানতে হবে। আচ্ছা, আমি একটু কর্নারে লিখে রাখি, পি অরবিটালকে কয়টা ভাগে ভাগ করতে হয়? পি অরবিটালকে 3টা ভাগে ভাগ করা হয়, পি এক্স, পি ওয়াই, পি জেড। আর ডি অরবিটালকে 5টা ভাগে ভাগ করা হয়, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। আচ্ছা, পরিবর্তনশীল যখন আমরা বের করব তখন সর্বশেষ কক্ষপথে মাথায় রাখতে হবে, সর্বশেষ কক্ষপথে উত্তেজিত করতে, সর্বশেষ কক্ষপথকে কি করতে হবে? উত্তেজিত করতে হবে। সর্বশেষ কক্ষপথে উত্তেজিত করলে আমরা পরিবর্তনশীল যোজনী বের করতে পারবো। তো কিভাবে?
আমরা দেখলাম সালফারের যোজনী কত দেখলাম 2 কত দেখলাম 2 4 6। আমরা দেখি সালফারের যোজনী 2 4 6 আসলে কি কি হয় কিনা। তো সালফারের নরমাল ইলেকট্রন বিন্যাস করি, যেহেতু সালফারের পারমাণবিক সংখ্যা 16, আমরা তার ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 3p6 সরি 3p4 হবে। এই যে সালফারকে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। এখন সালফারের যোজনী কত এখানে 2, তাহলে এই 2 কিভাবে বের করতে হবে? উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করব। কিভাবে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে আমি একটু আগেই বলছি, সর্বশেষ কক্ষপথে যে অরবিটাল গুলো থাকবে তাদেরকে বাঁধতে হবে। পি অরবিটাল থাকলে পিটাকে 3টা ভাগে ভাগ হয়ে যাবে, ডি অরবিটাল থাকলে 5টা ভাগে ভাগ হয়ে যাবে। যেহেতু দেখলাম সালফারকে ইলেকট্রন বিন্যাস করার পর দেখলাম যে তার সর্বশেষ শক্তি স্তরে পি অরবিটাল আছে, তো পি কে আমরা কয়টা ভাগে ভাগ করব? 3টা ভাগে ভাগ করব। তো আমরা প্রথমবার উত্তেজিত করলাম, এর জন্য একটা স্টার দিলাম, প্রথমবার উত্তেজিত করলাম 1s2 2s2 2p6। আচ্ছা, আমরা কিন্তু লাস্টের সব কক্ষপথ কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করব। 3s2 ঠিক রাখলাম, আর যেহেতু আমার p অরবিটাল আছে, p অরবিটালকে কয়টা ভাগে ভাগ করা হয়? 3টা। তাহলে কয়টা? p 3px 3py 3pz। আচ্ছা, p অরবিটালের উপর ইলেকট্রন আছে কয়টা? 4টা। এখানে আমার অরবিটাল ভাগ পাইছে কয়টা? 3টা। তাহলে আমি কি করতে হবে? প্রথম কি 2টা ইলেকট্রন দিতে হবে, তারপরে একটা একটা। তাহলে এখানে বেজোড় ইলেকট্রন কয়টা পাইলাম? 2টা। সুতরাং তার যোজনী কত? 2। তো এর মানে হচ্ছে উত্তেজিত অবস্থায় কোন মৌলকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তার সর্বশেষ কক্ষপথে যতগুলো বেজোড় ইলেকট্রন থাকবে তা হলো ওই মৌলের যোজনী নির্দেশ করে। তো এখানে দেখলাম সালফারকে প্রথমবার উত্তেজিত করলাম, উত্তেজিত করার পর দেখলাম তার সর্বশেষ শক্তি স্তরে 2টা বেজোড় ইলেকট্রন আছে, সুতরাং তার যোজনী 2। তো সালফারকে আমরা দ্বিতীয়বার উত্তেজিত করি। আচ্ছা, আমি প্রশ্ন করতে পারো যে দ্বিতীয়বার কেন উত্তেজিত করব? আমার সর্বশেষ শক্তি স্তরে যতক্ষণ পর্যন্ত বেজোড় ইলেকট্রন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো আমরা দেখলাম যে সর্বশেষ শক্তি স্তরে 3px2, এর মানে এখানে জোড় ইলেকট্রন আছে, তাকে কি করতে হবে? বেজোড় করতে হবে, মানে 1 1 করতে হবে। তো 3px পরে আমরা জানি p অরবিটাল পরে কি থাকে? তৃতীয় শক্তি স্তরে p অরবিটাল পরে d অরবিটাল থাকে। আমি যদি একে দ্বিতীয়বার উত্তেজিত করি তাহলে 3px অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যাবে 3dxy তে চলে যাবে। তো আমরা একটু দেখি, এই যে 1s2 2s2 2p6 3s2, এই 3px এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল, তাহলে এটা একটা কই গেছে? যে আমরা জানি তৃতীয় শক্তি স্তরে কি অরবিটাল ফাঁকা রয়েছে? d অরবিটাল ফাঁকা রয়েছে। তো d অরবিটালে চলে যাবে। d অরবিটালের প্রথম অংশটা কি? 3dxy1, আর ভিতর আর মধ্যে কি ছিল? 3py1 3pz1। এই যে কয়টা বেজোড় ইলেকট্রন পাইলাম? 4টা। সুতরাং তার যোজনী কত? 4। তো আমরা দেখলাম 2 সাইড দেখলাম, আর হইছে কত? 6। এখন প্রশ্ন করতে পারি বা প্রশ্ন করতে পারো সালফারকে কি আর উত্তেজিত করা যাবে কিনা। তো আমার মাথায় রাখতে হবে সর্বশেষ শক্তি স্তরে যতক্ষণ পর্যন্ত বেজোড় ইলেকট্রন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কি করতে হবে? উত্তেজিত করতে হবে। যেহেতু দেখা গেছে যে তৃতীয় শক্তি স্তরে 3s2 এর উপরে বেজোড় ইলেকট্রন নাই, মানে জোড় ইলেকট্রন রয়েছে, সুতরাং তাকে কি করতে হবে? উত্তেজিত করতে হবে। তো আমরা যদি উত্তেজিত তৃতীয়বার উত্তেজিত যদি করি তাহলে 3 স্টার, মানে তিনবার উত্তেজিত করলাম 1s2 2s2 2p6। আচ্ছা, 3s থেকে একটা ইলেকট্রন কই চলে যাবে? 3dxy পরে আছে কি? 3dyz এ চলে যাবে। তাই আমরা এখানে লিখতে পারি এখান থেকে একটা 3s1 থেকে একটা ইলেকট্রন চলে যাবে 3dyz এ চলে যাবে। আর ভিতরে রয়েছে কি? 3px1 3py1 3pz1 3dxy1। এখানে কয়টা বেজোড় ইলেকট্রন দেখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সুতরাং তার যোজনী কত? তো একদম সহজ। তো এই পরিবর্তনশীল যোজনী অবশ্যই এইভাবে বের করতে হয়। কোন একটা মৌলের একাধিক যে যোজনী আছে সেটা বের করতে হবে এইভাবে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করে। এটা পাই পরীক্ষাতে আসে সালফারকে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে 2 4 6 যোজনী পাওয়া যায়, কেন ব্যাখ্যা করো। অথবা সালফার একটা পরিবর্তনশীল যোজনী কেন তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটা পাই আসে। তো এইভাবে আমার প্রত্যেকটা মৌলে যদি একাধিক যোজনী থাকে তাহলে এইভাবে উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো আমরা দেখি পরিবর্তনশীল যোজনী দেখলাম, তারপরে দেখলাম সর্বোচ্চ যোজনী কি আছে। সর্বোচ্চ যোজনী কাকে বলে বা কিভাবে চিনবো?
সর্বোচ্চ যোজনী শিখা পরিবর্তনশীল যোজনীর মধ্যে, মানে আমরা দেখলাম সালফারের যোজনী ছিল 2 4 6। তো সর্বোচ্চ যোজনী কি? সর্বোচ্চ যোজনী শিখা পরিবর্তনশীল যোজনীর মধ্যে সবচেয়ে যে বড় যোজনী সেটি তার সর্বোচ্চ যোজনী। কথাটা বুঝলে উচ্চারণ করলে বুঝবে ভাই, সর্বোচ্চ যোজনী মানে কি? পরিবর্তনশীল যোজনীর মধ্যে সবচেয়ে বড় যোজনীকে বলা হয় সর্বোচ্চ যোজনী। আর হইছে কি? সক্রিয় যোজনী। আচ্ছা, সক্রিয় যোজনী এটা অনেক সময় পেশ লাগে সব স্টুডেন্টে। সক্রিয় যোজনী কিভাবে বের করা যায়? সক্রিয় যোজনী হয় যোগের ক্ষেত্রে, এই কথাটা মাথায় রাখতে হবে। সক্রিয় যোজনী কি বের করতে হয়? যোগের ক্ষেত্রে, কোনো মূলের ক্ষেত্রে না। মূলের ক্ষেত্রে বের করা যায় না, মূলের ক্ষেত্রে বের করা যায় না। তাহলে বের করতে হবে কিসের ক্ষেত্রে? যোগের ক্ষেত্রে। তো যোগ আগে আমার চিনতে হবে। তো আমি একটা লিখলাম, বললাম পেরিক্লোরাইড, FeCl3, মানে পেরিক্লোরাইড একটা নিলাম। এখানে পেরিক্লোরাইড লেখার পর আমি এখানে বললাম এই যে আয়রনের যোজনী বা আয়রনের সক্রিয় যোজনী কত। তাহলে সক্রিয় যোজনী সংখ্যা কাকে বলে? কোন একটা যোগের মধ্যে উপস্থিত, কোন একটা মূলের যোগের মধ্যে উপস্থিত যোজনীকে বলা হয় সক্রিয় যোজনী। তো এখানে আয়রনের যোজনী উপস্থিত কত? 3। সুতরাং আয়রনের সক্রিয় যোজনী কত? এখানে 3। আমি যদি একটু দেখি কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন ডাই অক্সাইডের কার্বনের সক্রিয় যোজনী কত আমরা যদি বের করতে চাই, তাহলে কার্বন ডাই অক্সাইডে উপস্থিত যোজনী কত সেটা আগে জানতে হবে। তো কার্বন ডাই অক্সাইড আসলে কিভাবে? কার্বন আর অক্সিজেন মিলে যে গঠিত হয়েছিল সেটি ছিল কার্বন ডাই অক্সাইড। কার্বনের এখানে যোজনী চার্জ কার কাছে যায়? অক্সিজেনের কাছে চলে যায়। আর অক্সিজেনের দুই কার কাছে আসবে? কার্বনের কাছে আসবে। এর মানে এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? 4 ব্যবহার করা হয়েছে। সুতরাং তার সক্রিয় যোজনী 4। কিন্তু 2 দিলে কিন্তু ভুল হবে। আগে আমাকে চিনতে হবে এই যে তাদের সক্রিয় যোজনী কিভাবে বের করতে, সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখলাম, আমরা জানি যখন আমরা কোন একটা রাসায়নিক সংকেত লিখি তখন কি হয়? তখন একজনের যোজনী আরেকজনের কাছে চলে যায়, মানে যোজনী বিনিময় হয়। আমি যদি আরেকটু দেখি সালফার ডাই অক্সাইড, আরেকটা উদাহরণ যদি দেখি সালফার ডাই অক্সাইড, তাহলে এর মানে এখানে সালফার আর অক্সিজেন ব্যবহৃত হয়েছে। তো সালফারের যোজনী কত? সালফারের যোজনী সিগার 4 আর অক্সিজেন কত? 2। পরবর্তী 2 দ্বারা ভাগ করলে SO2 লেখা যায়। এর মানে এখানে সালফারের যোজনী কত ব্যবহার করা হয়েছে? 4। সুতরাং সালফারের সক্রিয় যোজনী 4। কিন্তু সালফার সক্রিয় যোজনী 2 দিলে ভুল হবে। তো এটা আমার জানতে হবে আগে। আপনাদের যোজনী মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখার পরে আপনাদের এক বিনিময় করার পরে তারপর আপনারা দেখতে পারবেন কিভাবে সক্রিয় যোজনী বের করা যায়। আচ্ছা, সক্রিয় যোজনী বুঝলাম। তারপরে আছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী কাকে বলে সেটা একটু দেখি। সুপ্ত যোজনী, সুপ্ত সুপ্ত যোজনী। আচ্ছা, সুপ্ত যোজনী মানে কি? সুপ্ত যোজনী হইছে সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনী বিয়োগ করি, সক্রিয় যোজনী যদি বিয়োগ করা হয় তাহলে সেটা হবে সুপ্ত যোজনী। যেমন আমরা একটা উদাহরণ দেখি সালফার ডাই অক্সাইড। তো সালফার ডাই অক্সাইডের সালফারের সুপ্ত যোজনী কত যদি বের করতে চাই, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী কত দেখলাম আমরা? সালফারের সর্বোচ্চ যোজনী দেখলাম 2 4 6। এর মানে সালফার সর্বোচ্চ যোজনী কত? 6 দেখলাম। তো সালফার ডাই অক্সাইডে একটু আগে বের করছিলাম সক্রিয় যোজনী কত? 4। তাহলে এখানে সক্রিয় যোজনী কত বের করেছে? 4। 6 থেকে 4 গেলে থাকে কত? 2। একদম ইজি। তো সবচেয়ে বেশি যে এমসিকিউ আসে সেটি থেকে সুপ্ত যোজনী, কোন একটা যৌগের সুপ্ত যোজনী কিভাবে বের করতে হয়। আমি যদি আরেকটু দেখি কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের কার্বনের সুপ্ত যোজনী বের করতাম। তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 4। তাহলে আমরা এখানে কার্বনের সর্বোচ্চ যোজনী থেকে 4, তার সক্রিয় যোজনী ব্যবহার করতে কত? 4। সুতরাং 4 থেকে 4 গেলে কত থাকে? 0। তো এভাবে যোজনী বের করতে হবে। তো আমরা যোজনী দেখলাম, পরিবর্তনশীল যোজনী, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী দেখলাম।